রাত ৩টের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় মায়ার। কেন ঘুম ভাঙল সে নিজেও জানে না। বুকের ভেতর একটা অদ্ভুত চাপ, ঠিক ভয়ের মতো নয়, আবার স্বাভাবিকও না। পাশে শুয়ে থাকা তার স্বামী রাশেদ গভীর ঘুমে। ৬ বছরের ছেলে আরিফ পাশের ঘরে একা ঘুমায়। মায়া বিছানা ছেড়ে বসে। এই বাড়িটায় আসার পর থেকেই তার ঘুমের দফা রফা হয়েছে। পুরনো বাড়ি, দোতলা, কাঠের সিঁড়ি, রাত হলে অদ্ভুতভাবে শব্দ করে। রাশেদ বলে পুরনো কাঠ সংকুচিত হয়, তাই শব্দ। মায়া বিশ্বাস করে না, আবার প্রতিবাদও করে না। হঠাৎ সে শোনে হালকা হাসির শব্দ, শিশুর হাসি। মায়ার বুক কেঁপে ওঠে। আরিফ? ঘড়ির দিকে তাকায়, ৩:১২। এই সময় আরিফ ঘুমিয়ে থাকার কথা। মায়া ধীরে ধীরে দরজার দিকে যায়, পা ফেলার সময় ইচ্ছে করে শব্দ না করতে। করিডোরে হালকা আলো, নাইট ল্যাম্প জ্বলছে। আরিফের ঘরের দরজা আধ খোলা। ভেতর থেকে ফিস ফিস শব্দ। না না, ওটা ঠিক না, তুমি চিটিং করছো। আরিফের গলা। মায়ার মাথার ভেতর হঠাৎ ঠান্ডা স্রোত বয়ে যায়। ও কার সঙ্গে কথা বলছে? সে দরজার ফাঁক দিয়ে তাকায়। আরিফ মেঝেতে বসে আছে, সামনে রঙিন মার্বেল ছড়ানো। কিন্তু সে একা। আরিফ আবার বলে, এইবার তুমি হেরে গেছো, এবার আমার পালা। মায়ার শ্বাস আটকে আসে। সে ঘরে ঢোকে। আরিফ? আরিফ চমকে উঠে তাকায়। মুখে কোনো ভয় নেই, বরং একটু বিরক্তি। মা, তুমি কেন এভাবে ডাকছ? তুমি কার সঙ্গে কথা বলছিলে? আরিফ কাঁধ ঝাঁকায়, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, রিয়ানের সঙ্গে। নামটা মায়ার কাছে অপরিচিত। রিয়ান কে? আরিফ চোখ বড় করে তাকায়, যেন প্রশ্নটা বোকামি। আমার বন্ধু, তুমি তো জানো। মায়া শক্ত করে হাসে। এই সময় বন্ধু? ও তো সবসময় আসে, রাতে খেলতে বেশি মজা। মায়া আরিফকে কোলে তোলে। তার শরীর ঠান্ডা নয়, স্বাভাবিক। ঘরে কেউ নেই, জানালা বন্ধ, দরজাও ভেতর থেকে লক করা ছিল। রিয়ান কোথায় গেল? তুমি ঢুকতেই চলে গেল। কোথায়? আরিফ একটু চুপ করে থাকে, তারপর ফিস ফিস করে বলে, ও দেয়ালের ভেতর দিয়ে যায়। মায়া হাসে, জোর করে। স্বপ্ন দেখছ বাবা? আরিফ মুখ গম্ভীর করে। না মা, ও সত্যি। পরদিন সকালে রাশেদ ঘটনাটা শুনে হেসে উড়িয়ে দেয়। ইম্যাজিনারি ফ্রেন্ড, খুব কমন ব্যাপার। মায়া চুপ করে থাকে, কিন্তু তার চোখে ঘুম নেই। দুপুরে পাশের বাড়ির বুড়ি মালতী দেবীর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ প্রসঙ্গটা ওঠে। মালতী দেবী ফিসফিস করে জিজ্ঞেস করেন, আপনার ছেলে কি রাতে কারো সঙ্গে কথা বলে? মায়ার বুক ধক করে ওঠে। আপনি জানলেন কিভাবে? বুড়ি নারী তাকিয়ে থাকে বাড়িটার দিকে। এই বাড়িতে আগে একটা ছেলে ছিল, নাম ছিল রিয়ান। ছিল মানে? একটা দীর্ঘ নীরবতা। ২০ বছর আগে ও এই ঘরেই মারা যায়। মায়ার মাথার ভেতর যেন কিছু ভেঙে পড়ে। কিভাবে? ধীরে বলে মালতী দেবী, খেলার সময় কেউ খেয়াল করেনি। সেদিন রাতে আরিফ আবার হাসতে হাসতে বলে ওঠে, মা, রিয়ান বলছে ওরা আমাকে ভুলে গেছে, যেমন ওকে ভুলে গিয়েছিল। মায়া প্রথমবার বুঝতে পারে, এই গল্পটা শুধু ভয়ের না, এটা কিছু মনে করিয়ে দেওয়ার গল্প। আর রাতটা তখনও শুরু হয়নি। মায়া সেদিন রাতে ঘুমোতে পারেনি। আরিফ ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আশ্চর্যের বিষয়, আজ সে কোনো গল্প চায়নি, কোনো প্রশ্ন করেনি। শুধু বলেছিল, মা, আজ রিয়ান আসবে না। মায়া জিজ্ঞেস করেছিল, কেন? আরিফ উত্তর দেয়নি, শুধু বালিশে মুখ গুজে শুয়ে পড়েছিল। ঘড়িতে তখন রাত 11:45। রাশেদ পাশ ফিরে ঘুমাচ্ছে। তার ঘুম গভীর, প্রায় নির্ভরতার মতো। মায়ার মাঝে মাঝে মনে হয়,
এই মানুষটার ঘুমই ওর সবচেয়ে বড় বিলাসিতা। মায়া উঠে বসে, জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকায়। উঠোনে পুরনো আমগাছটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে। বাতাস নেই, তবু পাতাগুলো নড়ছে, অথচ কোনো শব্দ নেই। হঠাৎ টক করে একটা আওয়াজ। মায়ার বুক কেঁপে ওঠে। শব্দটা এসেছে দেয়াল থেকে, আরিফের ঘরের দিক থেকে। মায়া নিঃশব্দে উঠে দাঁড়ায়, পায়ে শব্দ না করতে কার্পেটের উপর দিয়ে হাঁটে। আরিফের ঘরের দরজা বন্ধ, দেয়ালের কাছে কান পাতে। ভেতর থেকে ফিসফিস শব্দ, কিন্তু আজ আরিফের গলা নয়, অন্য কারো। একটা শিশু কণ্ঠ, খুব নিচু, খুব ক্লান্ত। ওরা আমাকে শোনে না। মায়ার শরীর ঠান্ডা হয়ে আসে। আমি তো অপেক্ষা করেছিলাম। দেয়ালে হাত রাখে মায়া। দেয়ালটা অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ শব্দ থেমে যায়, একদম নিঃশব্দ। মায়া দরজা খুলে ফেলে। আরিফ গভীর ঘুমে, মুখে অদ্ভুত শান্তি। ঘরে কেউ নেই। মায়া জানে এই বাড়িতে কিছু একটা ভুল আছে। পরদিন রাশেদ অফিসে চলে গেলে মায়া আরিফের ঘর গোছাতে শুরু করে। উদ্দেশ্য পরিষ্কার, ও কি কি আঁকে, কি ভাবে সেটা বোঝা। বিছানার নিচে একটা খাতা পায়। খাতার মোলাটে লেখা রিয়ান আর আমি। মায়ার আঙুল কাঁপে। খাতা খুলে দেখে ভেতরে রঙিন পেন্সিলে আঁকা ছবি। বেশিরভাগই দুইটা শিশুর, একজন বড়, একজন ছোট। কিন্তু ছোটটার মুখ ঠিকভাবে আঁকা নয়। চোখ দুটো কালো, বড়, মুখে কোনো হাসি নেই। এক পাতায় একটা বাড়ির ছবি, এই বাড়িটাই, কিন্তু বাড়িটার জানালায় একটা ছোট ছায়া। তার নিচে আরিফের লেখা, ও এখানে থাকে। আরেক পাতায় লেখা, ওকে কেউ দেখতে পায় না। শেষ পাতাটা দেখেই মায়ার দম বন্ধ হয়ে আসে। সেখানে লেখা, রিয়ান বলে, এবার আমার পালা। মায়া আর দেরি করে না, সে আবার মালতী দেবীর বাড়িতে যায়। বুড়ি দরজা খুলেই মায়ার মুখ দেখে বুঝে ফেলে কিছু একটা ঘটেছে। ও আসছে, তাই না? মালতী দেবী ফিসফিস করে বলে। আপনি সব জানেন? মায়ার গলা কাঁপে। বুড়ি দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়িতে যত পরিবার এসেছে তাদের বাচ্চাদের সঙ্গেই প্রথমে কথা বলে। রিয়ান? মালতী দেবী মাথা নাড়ে। হ্যাঁ। ও মারা গেল কিভাবে? একটু চুপ করে থেকে বুড়ি বলে, ও খেলতে খেলতে দেয়ালের ভেতর ঢুকে পড়েছিল। দেয়ালের ভেতর? পুরনো বাড়ি, তখন রেনোভেশন হচ্ছিল। দেয়ালের পেছনে ফাঁপা জায়গা ছিল। সবাই ভেবেছিল ও বাইরে খেলছে। কতক্ষণ? 2 দিন। মায়ার চোখে পানি আসে। 2 দিন কেউ খুঁজেনি? খুঁজেছিল, কিন্তু দেয়ালের কথা কারো মাথায় আসেনি। তারপর দেরি হয়ে গিয়েছিল। মালতী দেবী খুব নিচু গলায় বলে, ওর মা এই বাড়িতেই পাগল হয়ে গিয়েছিল। সেদিন রাতে আরিফের জ্বর পড়ে। ঘুমের মধ্যে সে বিড়বিড় করে, আমি যাব না, ওখানে অন্ধকার। মায়া আরিফকে শক্ত করে ধরে রাখে। কোথায় যাবি না বাবা? আরিফ চোখ না খুলেই বলে, দেয়ালের ভেতরে। মায়ার গলা শুকিয়ে যায়। হঠাৎ আরিফ চোখ খুলে বসে। চোখে কোনো শিশুসুলভ ভাব নেই। সে ফিসফিস করে বলে, মা, তুমি কি আমাকে শুনতে পাবে যদি আমি হারিয়ে যাই? মায়া কেঁদে ফেলে। এই সব কথা কেন বলছিস? আরিফ খুব শান্ত গলায় বলে, রিয়ান বলে, কেউ শোনে না, তাই ও এখনো এখানে। ও কি চায়? একটু থেমে আরিফ বলে, ও চায় কেউ যেন ওকে খুঁজে পায়। ঘরের বাতি হঠাৎ নিভে যায়। অন্ধকারে একটা ঠান্ডা বাতাস বইতে থাকে। আরিফ ফিসফিস করে বলে, ও এসে গেছে। মায়া বুক চেপে ধরে। এই প্রথম সে স্পষ্ট বুঝতে পারে, এই গল্পের শেষ আরিফের ঘরে নয়, শেষ লুকিয়ে আছে দেয়ালের ভেতরে। আরিফের জ্বর 3 দিন ধরে নামছে না। ডাক্তার এসে দেখে গেছে সাধারণ ভাইরাল, রিপোর্টে কিছু নেই। কিন্তু মায়া জানে এটা শরীরের অসুখ না। আরিফ যেন ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়ছে, এমন ক্লান্তি যা 6 বছরের শিশুর হওয়ার কথা নয়। রাত হলেই সে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলে। ওখানে বাতাস নেই।
আমি আলো জ্বালাতে পারি না। মা, ও খুব একা। মায়া একা একা এসব শোনে। রাশেদ প্রথম দুদিন গুরুত্ব দেয়নি। তৃতীয় রাতে সে নিজেই শুনে ফেলে। রাত তখন প্রায় 2টো। আরিফ হঠাৎ বসে পড়ে, চোখ খোলা, কিন্তু তাকিয়ে নেই কোথাও। রাশেদ, মায়া ফিসফিস করে বলে। শোনো। আরিফ ধীরে ধীরে বলে, ওরা আমাকে ডাকছে না, কেউ ডাকেনি। রাশেদের মুখ শক্ত হয়ে যায়। কারা? আরিফ উত্তর দেয় না। হঠাৎ সে বিছানা থেকে নামতে যায়। মায়া ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? আরিফের কণ্ঠ বদলে যায়। গলাটা যেন আরিফের না। আমাকে যেতে হবে। দেয়ালের ভেতর ঠান্ডা। রাশেদ প্রথমবার ভয় পায়। সে আর যুক্তি খোঁজে না, শুধু বলে, কালই আমরা এই বাড়ির লোক ডাকব, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, সবাই। পরদিন দুপুরে বাড়িতে 3জন লোক আসে। একজন রাজমিস্ত্রি, একজন ইঞ্জিনিয়ার আর একজন পুরনো বাড়ির কাজ জানা লোক, নাম কাদের। কাদের লোকটা বাড়িতে ঢুকেই থমকে যায়। এই বাড়িতে অনেক দিন কেউ থাকে নাই, সে বলে। আপনি কিভাবে বুঝলেন? রাশেদ জিজ্ঞেস করে। কাদের দেয়ালে হাত রাখে। দেয়াল খুব ঠান্ডা, স্বাভাবিক না। আরিফ দরজার আড়াল থেকে তাকিয়ে থাকে। হঠাৎ সে বলে ওঠে, ওখানে। সবাই তাকায়। আরিফ দেয়ালের একটা অংশে আঙুল রাখে, তার ঘরের ঠিক মাথার পাশে। ওখানে রিয়ান থাকে। ইঞ্জিনিয়ার নকশা দেখে। অদ্ভুত, সে বলে। এই দেয়ালের পেছনে ফাঁকা জায়গা থাকার কথা না। কাদের মুখ গম্ভীর। কিন্তু আছে। রাশেদ গিলে ফেলে। ভাঙতে হবে? কাদের মাথা নাড়ে। ভাঙতে হবে। দেয়াল ভাঙা শুরু হয় বিকেলে। প্রথমে প্লাস্টার, তারপর ইট। ঘরের ভেতন ধুলো উড়ছে। আরিফতে মায়া পাশের ঘরে বসিয়ে রেখেছে। হঠাৎ ঠক করে কিছু একটা পড়ে যায়। কাদের থেমে যায়। এইটা কি? দেয়ালের ভেতর থেকে একটা ছোট মোর্চে ধরা খেলনা গাড়ি বেরিয়ে আসে। মায়ার বুকের ভেতর কিছু চেপে ধরে। আরেকটু ভাঙতেই একটা ছোট জুতো, শিশুর জুতো। ঘর নিস্তব্ধ। কাদের খুব নিচু গলায় বলে, এইখানে কেউ ছিল। আরেকটা ইট সরাতেই একটা ফাঁপা জায়গা খুলে যায়। ভেতরে অন্ধকার। একটা গন্ধ বেরিয়ে আসে, পুরনো, বন্ধ, শ্বাসরুদ্ধ। রাশেদ আলো ফেলে। ভেতরে একটা ছোট কঙ্কাল। মায়ার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে যায়। আরিফ পাশের ঘর থেকে দৌড়ে আসে। সে কঙ্কালের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলে, ওকে পেয়েছ? মায়া চিৎকার করে ওঠে, আরিফ, দেখিস না। কিন্তু আরিফ চোখ ফেরায় না। ও বলেছিল কেউ একদিন খুঁজে পাবে। সেদিন রাতে পুলিশ আসে। পুরনো কেস খোলা হয়। খবর ছড়িয়ে পড়ে। মালতী দেবী দূর থেকে দাঁড়িয়ে কাঁদে। কঙ্কাল নিয়ে যাওয়া হয়। সবাই ভাবে এবার শেষ। কিন্তু মায়ার মন শান্ত হয় না। কারণ আরিফ সেদিন রাতে আবার কথা বলে। কিন্তু এবার একা নয়। মা, সে ফিসফিস করে বলে, রিয়ান বলছে ধন্যবাদ। মায়া চুপ করে থাকে। কিন্তু কিন্তু কি? আরিফ জানালার দিকে তাকায়। ও বলছে সবাইকে পাওয়া যায়নি। মায়ার গলা শুকিয়ে যায়। সবাই মানে? আরিফ খুব ধীরে বলে, ও একা ছিল না। ঘরের বাতি একবার কেঁপে ওঠে। দেয়ালের ভাঙা অংশ থেকে ঠান্ডা বাতাস বেরোয়। মায়া তখনই বুঝে যায়, তারা শুধু একটা কঙ্কাল খুঁজে পেয়েছে। পুরো সত্য এখনও দেয়ালের ভেতরেই আছে। পুলিশ চলে যাওয়ার পর বাড়িটা অদ্ভুতভাবে ফাঁকা লাগতে শুরু করে। দেয়ালের ভাঙা অংশটা আপাতত কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু ঢাকলেও শীতল বাতাস থামে না। মনে হয় বাতাস নয়, কিছু একটা নিঃশ্বাস নিচ্ছে। আরিফ সেই দেয়ালের সামনে গিয়ে বসে থাকে। খেলনা হাতে নেয় না, টিভি দেখে না, শুধু বসে থাকে। মায়া কয়েকবার ডাক দেয়, আরিফ, এখানে এসো। আরিফ তাকায়, কিন্তু নড়ে না। ও এখনও আছে, সে বলে। কে? রিয়ান। মায়া এবার আর তর্ক করে না। ও কি বলছে? আরিফ একটু ভেবে বলে, ও বলছে ও একা ছিল না, কিন্তু একা মারা গেছে।
এই কথাটা খুব অদ্ভুতভাবে শোনায়। একসঙ্গে না থেকেও কিভাবে একা মারা যায়। রাশেদ পরদিন ছুটি নেয়। সে পুরনো কাগজপত্র ঘাঁটতে শুরু করে। বাড়ির দলিল, আগের মালিকদের নাম। স্থানীয় থানায় যায়, পুরনো রিপোর্ট বের করে। ২০ বছর আগের সেই ঘটনায় পুলিশ রিপোর্ট ছিল খুব ছোট। এক শিশু নিখোঁজ, পরবর্তীতে মৃত অবস্থায় উদ্ধার। দুর্ঘটনা। রাশেদের চোখ আটকে যায় একটা লাইনে। পরিবার কর্তৃক পূর্বে অভিযোগ প্রত্যাহার। অভিযোগ প্রত্যাহার। সে থানার পুরনো কনস্টেবলকে জিজ্ঞেস করে। বয়স্ক লোকটা চশমা নামিয়ে তাকায়। হ্যাঁ, মা বাবা বলেছিল আর ঝামেলা চায় না। কিন্তু কেন? লোকটা চুপ করে থাকে। তারপর ধীরে বলে, সব সত্য বললে বাড়ির মালিক বিপদে পড়ত। রাশেদের পিঠ ঠান্ডা হয়ে যায়। কি সত্য? রিয়ান একা ঢোকেনি দেয়ালে। সন্ধ্যায় মায়ার রান্নাঘরে হঠাৎ আরিফ এসে দাঁড়ায়। মা, তুমি কি কাউকে হারিয়েছ কখনো? প্রশ্নটা খুব বড়। না বাবা, মায়া বলে। আরিফ মাথা নাড়ে। রিয়ান বলছে ওর মা ওকে হারায়নি, ওকে ছেড়ে দিয়েছিল। চামচ হাত থেকে পড়ে যায়। কে ছেড়ে দিয়েছিল? আরিফ চোখ নামিয়ে বলে, বড়রা। রাশেদ রাতে মায়াকে সব বলে। অভিযোগ প্রত্যাহার, পুরনো রিপোর্ট, চাপা পড়া সত্য। এই বাড়ির তখনকার মালিক খুব প্রভাবশালী ছিল, রাশেদ বলে। রেনোভেশনের সময় দেয়ালে ফাঁকা জায়গা ছিল, কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। কেউ স্বীকার করেনি। আর রিয়ান? ও ভেতরে আটকে পড়েছিল, হয়তো কাঁদছিল, কিন্তু কেউ শোনেনি। মায়ার চোখ ভিজে যায়। তাই সে বলছিল, কেউ শোনে না। ঘরের কোণে হঠাৎ একটা আওয়াজ, খচ খচ, দেয়ালের দিক থেকে। মায়া চিৎকার করে ওঠে না, শুধু বলে, ও এখনও কথা বলছে। সেই রাতেই আরিফ ঘুমের মধ্যে উঠে দাঁড়ায়। মায়া তাকে দেখে ফেলে। কোথায় যাচ্ছিস? আরিফ ধীরে বলে, ওদের কাছে। ওরা কারা? একটু থেমে আরিফ উত্তর দেয়, যাদের কেউ খোঁজেনি। মায়া শক্ত করে ধরে, তুই কোত্থাও যাবি না। আরিফ প্রথমবার রেগে যায়। তুমি কি আমাকে শুনছ? যেমন ওদের কেউ শোনেনি। এই কথাটা আরিফের মুখে মানায় না। রাশেদ উঠে এসে আরিফকে কোলে তোলে। আমরা শুনছি, সে বলে, আমরা শুনছি। ঘর হঠাৎ শান্ত হয়ে যায়, কিন্তু দেয়ালের ভেতর থেকে একটা ফিসফিস শব্দ আসে। এখন দেরি। পরদিন সকালে মালতী দেবী আসে। তার হাতে একটা পুরনো ডায়েরি। রিয়ানের, সে বলে, আমি লুকিয়ে রেখেছিলাম। ডায়েরির শেষ পাতায় লেখা, আমি জানি ওরা ওকে শুনেছিল, শুধু দরজা খোলেনি। মায়ার হাত কাঁপে। এই গল্পটা আর শুধু অতিপ্রাকৃত নয়, এটা ইচ্ছাকৃত অবহেলার গল্প। আর এই বাড়ি একটা স্মৃতিস্তন্ধ, যেখানে মৃতরা চায় না মুক্তি, চায় স্বীকারোক্তি। ডায়েরিটা খুলতেই মায়ার মনে হয় এটা কোনো কাগজ না, যেন কারো দীর্ঘশ্বাস। পাতাগুলো হলদে, কোনায় ভাঙা। হাতের লেখাটা প্রথমে গোছানো, শেষে ক্রমশ ভেঙে পড়েছে, যেমন মানুষের মন ভাঙে। রিয়ানের মা লিখেছিল, আজও দেয়ালের কাছে খেলছিল। আমি জানি এটা নিরাপদ না, কিন্তু আমি তখন ব্যস্ত ছিলাম। সবাই ব্যস্ত ছিল। মায়া পড়তে থাকে, রাশেদ পাশে দাঁড়িয়ে। ওর কান্না শুনেছিলাম। প্রথমে ভেবেছিলাম বাইরে খেলছে, তারপর আর শুনিনি। না, শুনতে চাইনি। মায়ার চোখ ঝাপসা হয়ে আসে। ও একা ছিল না, আরেকটা বাচ্চা ছিল, ওর নাম কেউ লেখেনি। রাশেদ থমকে যায়। আরেকটা বাচ্চা? মায়া পরের পাতা উল্টায়। আমি চিৎকার করেছিলাম, কিন্তু তারা বলেছিল বাড়ির কাজ থামানো যাবে না। দেয়াল বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘরে নিস্তব্ধতা নামে। আরিফ দরজার কাছে দাঁড়িয়ে আছে। সে খুব শান্ত গলায় বলে, ওর নাম সামির। মায়া চমকে ওঠে। তুই কিভাবে জানিস? আরিফ চোখ তুলে তাকায়। রিয়ান বলেছে। সামির কথা কেউ জিজ্ঞেস করেনি। সেই রাতেই আরিফ বদলে যেতে শুরু করে। সে আর ভয় পায় না, সে আর কাঁদে না, বরং খুব বেশি বুঝে ফেলে।
মা, সে বলে, তুমি যদি কাউকে সাহায্য না করো তাহলে কি দোষ হয়? মায়া উত্তর দিতে পারে না। রিয়ান বলে দোষ হয়, কারণ বড়রা শুনতে পায় কিন্তু দরজা খোলে না। রাশেদ রাতে ঘুমাতে পারে না, তার কানে বারবার বাজে, দরজা খোলে না। সে আবার থানায় যায়, পুরনো রেকর্ড ঘাটে। অবশেষে একটা নাম পায়, সামির হক। নিখোঁজ, মৃত ঘোষণা করা হয়নি, ফাইল বন্ধ। কারণ দেহ পাওয়া যায়নি। রাশেদ বাড়ি ফিরে আসে ফ্যাকাশে মুখে। মায়া, সে বলে, ওরা একজন না, দুজন ছিল। মায়া চুপ করে মাথা নাড়ে। আমি জানি। কিভাবে? মায়া আরিফের দিকে তাকায়। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে আছে, কাচে তার প্রতিফলন পড়েছে। কিন্তু মায়া শিউরে ওঠে। প্রতিফলনে আরিফ একা নয়, তার পাশে আরেকটা ছায়া, ছোট, চুপচাপ, মুখ নেই। মায়া চোখ বন্ধ করে আবার তাকায়। ছায়া নেই, কিন্তু আরিফ ফিসফিস করে বলে, সামির লাজুক, ও কথা কম বলে। সেদিন রাত ৩কে বাড়ির ভেতর থেকে হালকা শব্দ আসে। এইবার দেয়াল নয়, মেঝে। রাশেদ টর্চ নিয়ে নিচে নামে। ড্রয়িং রুমের এক কোণে মেঝের কাঠ একটু আলগা। কাদেরের কথা মনে পড়ে। পুরনো বাড়িতে নিচে ফাঁকা জায়গা থাকে। কাঠ তুলতেই একটা অন্ধকার গর্ত, ভেতর থেকে ঠান্ডা বাতাস, আর একটা ছোট হাতের ছাপ মাটিতে। রাশেদের গলা শুকিয়ে যায়। মায়া। আরিফ ধীরে ধীরে এগিয়ে আসে। ওখানে সামির ছিল, সে বলে। ও খুব অন্ধকারে ভয় পেত। মায়া আর ধরে রাখতে পারে না, সে কেঁদে ফেলে। এই প্রথম কান্না আসে ভয়ের জন্য না, অপরাধ বোধের জন্য। রাত শেষে আলো ফোটে, কিন্তু বাড়িটা আরও ভারী লাগে। আরিফ সকালে বলে, ওরা দুজনই যেতে চায়। কোথায়? মায়া জিজ্ঞেস করে। আরিফ জানালার বাইক টাকিয়ে বলে, যেখানে কেউ শোনে। মায়া বুঝে যায়, এই গল্পের শেষ হবে না যতক্ষণ না কেউ দায় স্বীকার করে। কারণ রিয়ান আর সামির মৃত্যুর জন্য আটকে নেই, তারা আটকে আছে মানুষের নীরবতার ভেতরে। সামিরের নাম উচ্চারণ করার পর থেকেই বাড়িটা বদলে যায়। আগে যে বাড়ি নীরব ছিল, এখন সেখানে শব্দ হয়। খুব জোরে না, ঠিক যেন কেউ সাবধানে হাঁটে, কাউকে জাগাতে নাচে। মায়া প্রথম লক্ষ্য করে। রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে তাকালে কেউ নেই, কিন্তু বাতাসটা ঠান্ডা, যেন কেউ চলে গেছে। আরিফ এখন আর রাতে ঘুমায় না। সে বিছানায় শুয়ে চোখ খোলা রাখে, ছাদের দিকে তাকিয়ে থাকে। তুই কি দেখছিস? মায়া জিজ্ঞেস করে। ওরা রাস্তা খুঁজছে, আরিফ বলে। কিন্তু দরজা নেই। এই কথাটা মায়ার বুকের ভেতর আটকে যায়। রাশেদ শেষ পর্যন্ত পুরনো বাড়ির মালিকের খোঁজ পায়। নাম ইসমাইল খান। শহরের এক প্রান্তে বড় বাড়ি, এখনও বেঁচে আছে। রাশেদ একা যায়। ইসমাইল খান প্রথমে চিনতেই চায় না। ২০ বছর আগের কথা, সে বলে, সব মিটে গেছে। ২টা বাচ্চা মিটে যায়? রাশেদ প্রশ্ন করে। ইসমাইলের চোখের কোণে হালকা কাঁপন। একটাই ছিল। না, রাশেদ খুব শান্ত গলায় বলে, দুজন ছিল, রিয়ান আর সামির। নামটা শোনামাত্র ইসমাইল উঠে দাঁড়ায়। এই নাম কে বলেছে? ওরা নিজেরাই। একটা দীর্ঘ নীরবতা। ইসমাইল ধীরে বসে পড়ে। আমি দরজা খুলতে পারিনি, সে ফিসফিস করে বলে। সবাই দেখছিল। যদি বাড়ির কাজ থেমে যেত, তাহলে তাহলে আমি সব হারাতাম। রাশেদ উঠে দাঁড়ায়। আপনি 2টা জীবন হারিয়েছেন। সেদিন রাতে আরিফ জ্বরে কাঁপে, কিন্তু এবার জ্বরের সঙ্গে ভয় নেই, বরং অদ্ভুত দৃঢ়তা। ওরা শুনেছে, আরিফ বলে, কেউ একজন স্বীকার করেছে। মায়া চমকে ওঠে। কে? যে দরজা বন্ধ করেছিল। হঠাৎ আরিফ মায়ের দিকে তাকায়। তার চোখ আর আগের মতো নয়, খুব গভীর, খুব পুরনো। মা, সে বলে, তুমি যদি আমাকে হারাতে চাও না, তাহলে আমাকে ছেড়ে দাও। মায়ার বুক ফেটে যেতে চায়। কোথায় ছেড়ে দেব? ওদের কাছে। রাত 12টায় বাড়ির সব আলো একসঙ্গে নিভে যায়।
দেয়ালের কাঠের ঢাকনাটা হঠাৎ খুলে পড়ে। মেঝের গর্ত থেকেও ঠান্ডা বাতাস উঠে আসে। দুটো পথ, একটা দেয়ালের ভেতর, একটা মাটির নিচে। আরিফ মাঝখানে দাঁড়িয়ে। ওরা দুদিকেই ছিল, সে বলে, কিন্তু কেউ আসেনি। মানা চিৎকার করে বলে, আমি এসেছি। এই প্রথম সে চিৎকার করে। ঘরের বাতাস থমকে যায়। দুটো ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়, একটা দাঁড়িয়ে, একটা বসে, দুটোই ছোট, দুটোই অপেক্ষার ক্লান্তিতে ভরা। মায়া কাঁপা গলায় বলে, আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি এসেছি। ছায়াগুলো নড়ে না। রাশেদ পিছন থেকে বলে, আমরাও এসেছি। একটু পর ফিসফিস শব্দ আসে, দরজা খুলবে? মায়া এক পা এগোয়, খুলব। হঠাৎ আরিফ চিৎকার করে ওঠে। সে মাটিতে লুটিয়ে পড়ে। দুটো ছায়া তার দিকে ঝুঁকে পড়ে। মায়া দৌড়ে যায়, না, ওকে না। ছায়াগুলো থেমে যায়। একটা কণ্ঠ বলে, আমরা নিতে আসিনি। আর একটা কণ্ঠ, আমরা দিতে এসেছি। ঘর কেঁপে ওঠে। মায়া বুঝে যায়, এখনই ঠিক করতে হবে, আরিফ থাকবে না স্মৃতি থাকবে। কারণ কিছু দরজা খুললে সবাই একসঙ্গে বেরোতে পারে না। আরিফ মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। তার নিঃশ্বাস খুব ধীরে চলছে, ঠিক যেন কেউ হিসেব করে বাতাস দিচ্ছে। মায়া তাকে বুকে চেপে ধরে বসে আছে। রাশেদ পেছনে দাঁড়িয়ে, কিছু করার শক্তি হারিয়ে ফেলেছে। দুটো ছায়া এখন পরিষ্কার। একজন একটু লম্বা, রিয়ান, আরেকজন ছোট, স্যামির। তাদের চোখ নেই, তবু তাকিয়ে আছে। ও কি আমাদের সঙ্গে যাবে? রিয়ানের কণ্ঠ। মায়ার শরীর কেঁপে ওঠে, না, ও তো আমাদের কথা শোনে। সামিরের কণ্ঠ খুব নিচু, কারণ কেউ তোমাদের কথা শোনেনি। মায়া বলে, ও সেই ভুলের ফল না। একটু নীরবতা। তাহলে আমরা যাব কিভাবে? রিয়ান জিজ্ঞেস করে। মায়া চোখ বন্ধ করে। তোমাদের গল্প সবাইকে বলতে হবে। রাশেদ চমকে ওঠে, মায়া? না। মায়া থামিয়ে দেয়। এটাই একমাত্র দরজা। পরদিন সকালে বাড়ির সামনে লোক জড়ো হয়, পুলিশ, সাংবাদিক, পুরনো বাসিন্দারা। রাশেদ সব বলে, নামসহ, দোষসহ। ইসমাইল খানকে গ্রেপ্তার করা হয়। সংবাদে হেডলাইন হয় না, ছোট খবর, কিন্তু বলা হয়, মালতী দেবী কাঁদে। এত বছর পর। দেয়ালের ভেতরের জায়গা আর মেঝের নিচের গর্ত পুরো খুলে দেওয়া হয়। দুটো শিশুর হাড় একসঙ্গে কবর দেওয়া হয়। একই কবর, একই নাম ফলক, রিয়ান ও সামির, যাদের কথা কেউ শোনেনি। আরিফ 3 দিন অচেতন থাকে। চতুর্থ দিন চোখ খোলে। মায়া পাশে বসে আছে। মা, সে বলে, ওরা চলে গেছে। তুই দেখেছিস? আরিফ মাথা নাড়ে। ওরা হাসছিল। মায়া কাঁদে। তুই কি কিছু ভুলে গেছিস? আরিফ একটু ভাবে। হ্যাঁ। কি? ওদের গলা। তারা বাড়িটা ছেড়ে দেয়, নতুন জায়গায় যায়, নতুন শুরু। সব ঠিকঠাক চলতে থাকে প্রায়। একদিন আরিফ স্কুল থেকে ফিরে একটা ছবি আঁকে। দুটো বাচ্চা, হাত ধরে, সূর্যের দিকে তাকিয়ে। মায়া জিজ্ঞেস করে, ওরা কে? আরিফ হাসে, আমার বন্ধু। মায়ার বুক কেঁপে ওঠে। নতুন? আরিফ মাথা নাড়ে। পুরনো, কিন্তু এখন ওরা আর একা না। মায়া বুঝে যায়, কিছু স্মৃতি কখনো পুরো যায় না, কিন্তু এখন ওগুলো আর দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে না। শেষ কথা, এই গল্প ভূতের না, এই গল্প নীরব মানুষের, যারা শুনতে পেয়েও দরজা খোলেনি, আর যারা একদিন শুনেছে তারা আর কখনো আগের মতো থাকতে পারেনি।